করছি 11-এর ইতিহাস ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায় শুরু করার আগে আমাদের জানতে হবে যে কী ধরনের প্রশ্ন আসে। প্রশ্ন আসবে মূলত 3 ধরনের। 24 নম্বর থাকবে মাল্টিপল চয়েস, 4টে করে অপশান থাকবে, তার উত্তর দিতে হবে, এরকম থাকবে 24 নম্বরের। 16 নম্বরের থাকবে এক কথায় উত্তর, অর্থাৎ সরাসরি প্রশ্ন, তার উত্তর, এরকম থাকবে 16। তাহলে 16 আর 24 40। আর 8 নম্বরের 5টা বড় প্রশ্ন লিখতে হবে। এই 5 8 40, 40 40 80, আর 20 নাম্বার থাকবে প্রজেক্টে। এই সব মিলিয়ে টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। তো আমরা যে ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে শুধু ছোট প্রশ্ন আসবে, কোনো বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন আসবে। সেই জন্য আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে এখান থেকে বড় প্রশ্ন হিসাবে আমরা কিছু তৈরি করব না, কিন্তু আমাদের ডিটেলটাই পড়তে হবে, কারণ ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি করার এবং পরবর্তী অধ্যায়গুলো বোঝার জন্য আমাদের এইটা কিন্তু ডিটেলটা একটু জেনে নিতে হবে। প্রথমেই শুরু হয়েছে ইতিহাসের যুগ বিভাজন দিয়ে। আমরা বলতে পারি যে ইতিহাস হচ্ছে একটা ধারাবাহিক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ ইতিহাসের মধ্যে কোনো ভাগ করা যায় না। আজ হঠাৎ একটা যুগ চলছে, কাল থেকে অন্য যুগ শুরু হয়ে গেল, এইভাবে কিন্তু ইতিহাসকে ভাগ করা যায় না, ভাগ করা সম্ভব না। কিন্তু তবুও আমরা বিশেষ বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিহাসকে নতুন নতুনভাবে ভাগ করেছি, যেটার জন্য ইতিহাসকে আমাদের পড়ার সুবিধার জন্য এটা করতে হয়েছে। যেমন ভারতের ক্ষেত্রে ভাগটা করা হয়েছে যে 1192 খ্রিস্টাব্দে যখন তুর্কিরা ভারত আক্রমণ করলো, মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করলো, তার আগে পর্যন্ত একদম প্রাচীন প্রস্তর যুগ থেকে আরম্ভ করে আর পাল সেন যুগ পর্যন্ত এই পুরো সময়টা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস বা ভারতের ইতিহাসের প্রাচীন যুগ। এই সময়ের মধ্যে সামঞ্জস্য হচ্ছে এখানকার শাসকরা বা এই সময়কার শাসকরা মূলত ভারতীয় শাসক ছিলেন। এরা মূলত হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ধর্মের ওপর ভিত্তি করে শাসন কার্য করেছিলেন বা এই ধর্মাবলম্বী ছিলেন। এরপরে যখন মোহাম্মদ ঘুরি এলেন, সেই সময় দেখা গেল যে ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন চলে এলো। কীরকম না, একটা বিদেশি জাতি তারা ভারতে এলো, একটা নতুন ধর্ম ভারতে প্রচলন হলো, ভারতের সব দিক থেকে সর্বক্ষেত্রে বিরাট পরিবর্তন এলো বলে এই সময়কালকে বলা হয় মধ্যযুগের সূচনাকাল। এবার যতদিন এই ইসলামীয় শাসন চলেছিল ভারতের ইতিহাসে ততদিন মধ্যযুগ। তারপরে আবার যখন পলাশির যুদ্ধ হলো, আবার ইংরেজ সরকার চলে এলো, সেই ইংরেজ সরকার থেকে আর স্বাধীনতা পর্যন্ত, পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালকে বলা হয় আধুনিক যুগ। আবার স্বাধীনতার পরবর্তীকাল থেকে আর এখন পর্যন্ত সময়ের ইতিহাসকালকে অতি আধুনিক যুগ বলে অভিহিত করা হচ্ছে। আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি শাসন ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসছে। তো এইভাবেই বিভিন্ন সময়কে ভাগ করে যখন থেকে বিরাট বিরাট পরিবর্তন আসে, সেই সময়কাল থেকে নতুন নতুন যুগ বলা হয়। তো আমরা ইতিহাসের যে প্রাচীন ভারতের ইতিহাস এখন পড়ছি, সেই ইতিহাসকে কিভাবে ভাগ করব। প্রাচীন ভারতের বা প্রাচীন শুধু ভারতের না, সারা বিশ্বের ইতিহাসকেই 3টি ভাগে ভাগ করা যায়: প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। কিসের ভিত্তিতে এই প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের বিভাজনটা হয়েছে, সেটা আমাদের আগে জানতে হবে। এই প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, এগুলো জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে ইতিহাসের উপাদান কাকে বলে। আমরা এর আগে নিচু ক্লাসে ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করেছি, কিছু জেনে এসেছি, কিন্তু তবুও আমরা এখন একবার ইতিহাসের উপাদানটা বলি। আমরা যদি কোনো রান্না করি, খিচুড়ি রান্না করছি, তার উপাদান কি? তার উপাদান হচ্ছে
চাল, ডাল, নুন, তেল, লঙ্কা, পেঁয়াজ, রসুন ইত্যাদি তার উপাদান, অর্থাৎ যেটা দিয়ে একটা কোনো কিছু তৈরি হচ্ছে যার সাহায্যে। তেমনি ভারত বা বিশ্বের ইতিহাস কিসের মাধ্যমে আমরা ইতিহাসগুলো জানতে পেরেছি? যেগুলোর মাধ্যমে ইতিহাসগুলো আমরা জানতে পারি তাকে বলা হয় ইতিহাসের উপাদান। যেমন আমরা যদি গ্রামের ইতিহাস আলোচনা করি, গ্রামের ইতিহাস কী করে জানব? এই গ্রামের পুরনো ভাঙা মন্দির, পুরনো কোনো রাজবাড়ি, তাদের স্থাপত্য, তাদের সমস্ত কিছু দেখে, বা এই গ্রামের প্রাচীন দলিলপত্র, কে কবে কার কাছ থেকে এই গ্রামটা কিনেছিলেন বা প্রথম বাড়ি কে করেছিল তার যে দলিল আছে সেইগুলো দেখে, এবং সেই গ্রামের প্রাচীন যদি কোনো ইতিহাস কোথাও লেখা থাকে সেইগুলো দেখে আমরা গ্রামের ইতিহাস জানতে পারি। তাহলে ইতিহাসের উপাদান হচ্ছে এই পুরনো ভাঙা মন্দির, দলিলপত্র, রাজবাড়ি, এই সবগুলো হচ্ছে ইতিহাসের উপাদান। তো ইতিহাসের উপাদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে যেগুলো আমরা মাটি খুঁড়ে পাই, সেরকম উপাদানগুলোকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আছে প্রাচীন ঘর, বাড়ি, মন্দির ইত্যাদির ধ্বংসাবশেষ, তাদের প্রাচীন কোনো সমাধি থাকলে তার ধ্বংসাবশেষ, তার মধ্যে আছে তাদের ব্যবহার করা অস্ত্র শস্ত্র, জিনিসপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। এইগুলো সবই হচ্ছে প্রাচীন ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে সঙ্গে আরেকটা উপাদান হচ্ছে লিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে কি থাকে? লিখিত উপাদানের মধ্যে হচ্ছে সেই সময়কালের যদি কোনো গ্রন্থ থাকে, সেই সময়কালের যদি কোনো সাহিত্য থাকে, তার মাধ্যমে সেই সময়কে আমরা জানতে পারি কে রাজা ছিলেন, সমাজ ব্যবস্থা কেমন ছিল ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বলা হয় লিখিত উপাদান। এইবার আমরা দেখব প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। আমরা যদি আর্যদের কথা জানতে চাই, তাহলে আমরা সেই যুগের বেদ পুরাণ থেকে জানতে পারবো, ঋগ্বেদ থেকে, যজুর, অথর্ব, সাম ইত্যাদি বেদ থেকে জানতে পারবো, অর্থাৎ সে যুগের লিখিত উপাদান আছে। তাহলে বৈদিক সভ্যতা হচ্ছে ঐতিহাসিক সভ্যতা। এবার আমরা পিছিয়ে যাই একদম মানুষের আদিকালে। প্রাচীন প্রস্তর যুগে মানুষ যেখানে বন্য পশুর সঙ্গে থাকতো, ভালো করে হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, ভোঁতা অস্ত্রশস্ত্র ব্যবহার করত, সেই সময়কালের যদি ইতিহাস জানতে যাই, তারা কি কিছু লিখে গেছে? তারা কিছু লিখে যায়নি। অতএব তাদের সম্বন্ধে জানতে গেলে শুধুমাত্র তাদের পুরনো গুহার গায়ে আঁকা ছবি অথবা তাদের ব্যবহার করা হাতিয়ার, যন্ত্রপাতি ইত্যাদির মাধ্যমে সেই যুগের ইতিহাস জানতে হবে। তাহলে যে যুগের ইতিহাসের কোনো লিখিত কোনো কিছু উপাদান পাওয়া যায় না, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে যে ইতিহাসকে জানতে হয়, সেই ইতিহাসকে বলা হয় প্রাক ঐতিহাসিক ইতিহাস, অর্থাৎ ইতিহাসের আগের ইতিহাস। এইবার একটা ইতিহাস হলো প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে সেটা এবার আমরা একটু দেখে নেব। প্রায় ঐতিহাসিক যুগ কি? প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে যে যুগের লিখিত জিনিস পাওয়া গেছে কিন্তু সেগুলো আমরা পড়তে পারিনি, মানে বুঝতে পারিনি। অর্থাৎ সে যুগের লিখিত উপাদান আছে কিন্তু সেগুলো পড়া সম্ভব হচ্ছে না, ফলে প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়েই সেই সভ্যতাকে জানতে হচ্ছে। একেই বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগের ইতিহাসের উপাদান আছে কিন্তু যে যুগের ঐতিহাসিক সেই লেখা পড়া যায় না তাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর ঐতিহাসিক যুগকে যে যুগের লিখিত উপাদান আছে, পাওয়া গেছে, তাকে বলা হয় ঐতিহাসিক যুগ। এবার আমরা চলে যাব, তাহলে আমরা তিনটে ভাগ বুঝতে পারলাম। তিনটে ভাগ কি কি? যে যুগের লিখিত উপাদান পাওয়া যায় না তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ,
যে যুগের লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পড়া সম্ভব হয়নি তাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর যে যুগের লিখিত উপাদান আছে এবং সেগুলো থেকে ইতিহাস জানা যায় তাকে বলা হয় ঐতিহাসিক যুগ। এবার আমরা প্রাগৈতিহাসিক যুগের কিছু দ্রব্য দেখে নেব। প্রাগৈতিহাসিক যুগের কি কি উপাদান ছিল সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রাগৈতিহাসিক যুগের মধ্যে ভারতে আমরা পাই প্রাচীন প্রস্তর যুগের কথা, বা একেবারে সভ্যতা প্রাচীন প্রস্তর যুগের আগে যে সভ্যতা সেই সময়ের কথা। সেই সময়ের উপাদান বলতে এই রকম মানুষের মাথার খুলি পাওয়া গেছে, এই রকম মানুষের কঙ্কাল থেকে এই রকম সেই যুগের মানুষের কাল্পনিক চিত্র আঁকার চেষ্টা হয়েছে। সেই যুগের মানুষের এইগুলো কাল্পনিক চিত্র বলে আমরা মনে করতে পারি। তাদের যে খুলির গঠন সেইগুলো দেখে সেই যুগের মানুষের এই রকম কাল্পনিক চিত্র তৈরি করেছেন নৃতাত্ত্বিকরা। নৃতাত্ত্বিক কাদের বলে? যারা মানুষের মাথার খুলি ইত্যাদি নিয়ে গবেষণা করেন, মানুষের হাড়গোড় নিয়ে গবেষণা করে প্রাচীন যুগের মানুষ সম্পর্কে ধারণা তৈরি করেন, তাদেরকে বলা হয় নৃতাত্ত্বিক। আর যারা পাথরের তৈরি ঘর বাড়ি মন্দির ইত্যাদি নিয়ে গবেষণা করেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক। তো নৃতাত্ত্বিকরা সেই যুগের মানুষের এই রকম সব ধারণা দিয়েছেন। তাদের সেই যুগের খুলি থেকে তাদের নাক মুখ চোখ কেমন ছিল এইগুলো সব দেখানোর চেষ্টা করেছেন। সেই যুগের এরকম বিভিন্ন উপাদান আমরা পেয়েছি, তাদের মাধ্যমে এরা আবিষ্কার করেছেন। নৃতাত্ত্বিকরা এই সবগুলো আবিষ্কার করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। একেবারে আদিম যুগের মানুষ থেকে মানুষ আস্তে আস্তে সভ্য হতে শুরু করলো, উন্নত হতে শুরু করলো। মানুষের অন্য প্রাণীর মতো দৈহিক ক্ষমতা ছিল না, কিন্তু তার যেটা ছিল সেটা ছিল বুদ্ধি, আর ছিল তার দুটো হাতকে কাজে লাগানোর ক্ষমতা। সেইগুলোকে কাজে লাগিয়েই তারা পাথরের তৈরি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করল। এই যে অস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন অস্ত্রশস্ত্র, তাদের তৈরি বিভিন্ন জিনিস যেগুলো অত্যন্ত অনুন্নত। এইগুলো দিয়েই তারা সেই সময়কার কাজকর্ম চালাতো, শিকার করতো ইত্যাদি করতো। এগুলো প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র। তারপরে মানুষ আস্তে আস্তে উন্নত হল। তার ছবিগুলো দেখেই আমরা সে সম্পর্কে ধারণা করতে পারছি যে এই অস্ত্রগুলোকে তারা তখন কিন্তু একটা আকৃতি দেবার চেষ্টা করেছে, যেগুলো মাথাটা ছুঁচলো করার চেষ্টা করেছে, যেগুলো একটু পাতলা করার চেষ্টা করেছে, যেগুলোকে হাতে ধরে তারা প্রাণীকে সহজেই আক্রমণ করতে পারে, এইরকম চেষ্টা তারা চালিয়েছে। তারপরে দেখলাম, এর আগেরটা দেখলাম মধ্যপ্রস্তর যুগ, এবার দেখলাম নব্য প্রস্তর যুগের কথা। এই যুগের অস্ত্রগুলো আমরা দেখলেই বুঝতে পারবো এগুলোকে ঘষে ঘষে কিন্তু নানা রকমভাবে ধারালো করার চেষ্টা করা হয়েছে, যেগুলো আরও বেশি কার্যকর হয় সেই রকম চেষ্টা করা হয়েছে। আমরা অস্ত্রগুলোর ছবিগুলো দেখেই বুঝতে পারছি যে নব্যপ্রস্তর যুগের মানুষ কিন্তু যথেষ্ট অস্ত্রের দিক থেকে এগিয়ে এসেছিল। তারা হয়তো ধাতু আবিষ্কার করতে পারেনি, কিন্তু পাথরগুলোকে কেটে কেটেই এই যে আমরা দেখছি বঁটির মতো, বর্ষার মতো, বল্লমের মতো, বিভিন্ন এইগুলো সূচের মতো বিভিন্ন রকম কিন্তু তারা আকৃতি দেবার চেষ্টা করেছে। ফলে পাথরের কাজে নব্যপ্রস্তর যুগের মানুষরা যথেষ্ট অগ্রসর হয়েছিল। সেই যুগের মানুষরা কিভাবে শিকার করত সেই সম্পর্কেও একটা ছবি ঐতিহাসিকরা তুলে ধরেছেন তাম্র ব্রোঞ্জ যুগের বিভিন্ন ছবি। এই ছবিগুলো দেখে বুঝতে পারছি তখন তামার তৈরি, তামার তো আর এখনকার মতো বিশুদ্ধ তামা হয়নি, তাম্র পাথরের তৈরি তখন বিভিন্ন রকম যন্ত্রপাতি তারা তৈরি করত, অস্ত্রশস্ত্র তৈরি করত। এগুলো কখনো মাছ শিকারের কাজে, কখনো পশুর ছাল ছাড়ানোর কাজে, এই সবগুলো খুব কার্যকরী ছিল। আবার এগুলো দেখতে পাচ্ছি মধ্যপ্রস্তর যুগের কিছু অস্ত্রশস্ত্র। মধ্যপ্রস্তর যুগের অস্ত্র এগুলো থেকে আস্তে আস্তে নব্যপ্রস্তর যুগে মানুষ চলে এসেছে। শুধু যে সে যুগের অস্ত্রশস্ত্র নয়, সে যুগের মানুষ লিখতে না পারলেও তারা ছবির সাহায্যে অনেক কিছু বোঝাতে চাইত। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একটি বিখ্যাত ছবি,
যেটা আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে, ভাবা যাচ্ছে 30 লক্ষ বছর আগে এই ছবিটি আঁকা হয়েছিল। স্পেনের আলতামিরা গুহায় এই বাইসনের ছবিটি পাওয়া গেছে। এটি একটি পৃথিবীর বিখ্যাত ছবি। এই যে ছবিগুলো দেখছি এটাও গুহাচিত্র, তবে এটা ঐতিহাসিক যুগের গুহাচিত্র, প্রাচীন ভারতের গুহাচিত্র, অজন্তা ইলোরার গুহাচিত্র। এগুলো আজ থেকে 1500 বছর আগে আঁকা হয়েছিল। এগুলো সব অজন্তা ইলোরার গুহাচিত্র। এগুলো বর্তমানে মহারাষ্ট্রের অজন্তা ইলোরা অবস্থান করছে, সেখানে পরবর্তীকালে তোরা গেলে দেখতে পাবি। এইটা হচ্ছে ভারতের প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র। এটা মধ্যপ্রদেশের ভীমবেটকা নামক একটি জায়গা আছে। এই ভীমবেটকার মানুষরা আজ থেকে 18,000 বছর আগে, যে সময় ভারতের কোনো ইতিহাস ছিল না, সেই সময়কারের মানুষরা এই রকমভাবে গুহাচিত্র এঁকেছিল মধ্যপ্রদেশের ভীমবেটকায়। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের ভারতের গুহাচিত্র। এটাও তাই প্রাগৈতিহাসিক যুগের ভীমবেটকার হাতির ছবি এঁকেছে গুহাচিত্র। এটা আবার আমরা একটা অজন্তা ইলোরার ছবি দেখতে পেলাম, আর এইটা আবার সেই প্রথমে স্পেনের আলতামিরা গুহার আরেকটি বাইসনের ছবি আমরা দেখছি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগের ইতিহাসের উপাদানগুলো কী ছিল, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদানগুলো কী ছিল। এবার চলে আসি লিপির কথায়। আমরা ঢুকে পড়েছি ঐতিহাসিক যুগে, যে যুগের কথা আমরা জানতে পেরেছি, বিভিন্ন লেখার মাধ্যমে। এবার লেখার মাধ্যমে প্রথমেই কিন্তু তারা বইপত্র লিখত না। তারা প্রথমে লিখত, প্রাচীন মানুষেরা প্রথমে লিখত পাহাড়ের গায়ে, কোনো থামের গায়ে, কোনো কাদা দিয়ে টালির মতো তৈরি করে তার ওপরে খোদাই করে লিখে সেটাকে শুকিয়ে শক্ত করে সেগুলো ব্যবহার করা হতো। এইভাবে যে লেখাগুলো মাটির গায়ে বা পাথরের গায়ে যেগুলো করা হতো তাকে বলা হতো লিপি। লিপি লেখা নয়, লিপি হচ্ছে মূলত খোদাই করে তৈরি করা। তো পৃথিবীর বিখ্যাত কিছু লিপি আমরা দেখে নিই, যেগুলো প্রথম লিখিত উপাদান হিসাবে বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত উপাদান যেগুলো, এগুলো প্রথমের মধ্যে আমরা বলবো যে প্রাচীন মিশরের লিপি, যাকে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি। আমরা জানব প্রাচীন মেসোপটেমিয়ার লিপি, যাকে বলা হয় কিউনিফর্ম লিপি। এই লিপিগুলো সম্পর্কে আমরা জানব। এই যে লিপিটা আমরা স্ক্রিনে দেখছি, এই লিপিটি হচ্ছে প্রাচীন মিশরীয় লিপি। আস্তে আস্তে যে লিপিগুলো দেখছি এটাও হচ্ছে প্রাচীন মিশরীয় লিপি। প্রাচীন মিশরীয় লিপি ছিল মূলত চিত্রলিপি। ছবির সাহায্যে, এই যে দেখতে পাচ্ছি ছবিগুলো, ছবির পাশে পাশে এইগুলো আবার ছবি নয়, এইগুলো কিন্তু তাদের লেখা। তাহলে ছবি এবং লেখা দুটো মিলিয়ে তাদের লিপি তৈরি হয়েছিল। তবে মিশরের যে হায়ারোগ্লিফিক লিপি, এই লিপির 3টি ভাগ ছিল। এই 3টি ভাগ হলো হায়ারোগ্লিফিক লিপি, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো দেবলিপি, অর্থাৎ ভগবানের কথা লেখা হতো। আমাদের যেমন সংস্কৃত, তাদের তেমনি হায়ারোগ্লিফিক লিপি, যেটা দেবতাদের কথা লেখা হতো। এইটা হচ্ছে সেই হায়ারোগ্লিফিক লিপি। এই যে লিপিটা, এই লিপিটা হচ্ছে হায়ারেটিক লিপি। মিশরের পুরোহিতরা এই লিপিগুলোর মাধ্যমে, তাহলে প্রথমটা হায়ারোগ্লিফিক, তারপর একটা হায়ারেটিক লিপি, এটা হায়ারেটিক লিপি। এরপরে তারা ডিমোটিক লিপি বলে কিছু লিপি তৈরি করে। এইগুলো হচ্ছে না, এগুলো নয়, এইটা হচ্ছে ডিমোটিক লিপি। এই লিপিগুলো সাধারণ মানুষ তাদের ভাষায় ব্যবহার করত। এইভাবে বিভিন্ন লিপি দেখলাম। আর এই যে লিপিটা, এটা হলো কিউনিফর্ম, কোণার মতো কিলকাকৃতি লিপি। এই লিপি ব্যবহার করা হতো প্রাচীন মেসোপটেমিয়ায়। তোরা তোদের বইতে ছবি দেখতে পাবি যে হামুরাবি বলে একজন ছিলেন, সেই হামুরাবির রাজা তার আইন সংহিতা এই লিপির দ্বারা লিখে গিয়েছেন। এই যে সেই কিলকাকৃতি লিপি, দেখ প্রত্যেকটা সূচের মতো সরু সরু করে বর্ষার মতো ফলাযুক্ত লিপি, তাই একে বলা হয় কিলকাকৃতি লিপি বা কিউনিফর্ম। এই লিপিগুলো আমরা দেখলাম। এইবার একটা নতুন জিনিস দেখে নিই।
এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি, এই গাছটির নাম প্যাপিরাস। মূলত মিশরের মরু অঞ্চলে এই গাছগুলো হতো গুল্ম জাতীয় গাছ, এর নাম হচ্ছে প্যাপিরাস। এর এই পাতাগুলোকে পচিয়ে সেগুলোকে বেটে রোদে শুকিয়ে কাগজের মতো তৈরি করা হতো। এই প্যাপিরাস থেকেই পেপার শব্দটি এসেছে। এই সেই প্যাপিরাস গাছের বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই প্যাপিরাস থেকে কি হয়েছিল, এই রকমভাবে সেই যুগের পেপার তৈরি করা হয়েছিল। প্যাপিরাসের থেকে তৈরি পেপার হচ্ছে এইগুলো সমস্ত প্যাপিরাসের থেকে তৈরি পেপার। সেই পেপারের মধ্যে তারা তাদের যে ডিমোটিক লিপি তার সাহায্যে বিভিন্ন কথা লিখে গেছে। এবার আমরা ভারতের লিপির কথা জানব। ভারতের লিপিগুলো ছিল, ভারতের লিপি সম্পর্কে আগেই বলি, ভারতের সিন্ধু সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এই যুগের সভ্যতা লিপিগুলো দেখা গেছে, কিন্তু সেই লিপি পড়া যায়নি। এই হচ্ছে সেই হরপ্পা মহেঞ্জোদারোর লিপি। সেই লিপিগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই যে লিপিগুলো, এইগুলো হরপ্পা মহেঞ্জোদারোর বিভিন্ন শিলের লিপি পাওয়া গেছে, কিন্তু লিপিগুলো আমরা এখন অবধি পঠোদ্ধার করতে পারিনি বা পড়তে পারিনি। এইভাবেই লিপির মাধ্যমে ভারতের বিভিন্ন জানা গেছে। আর ভারতের প্রথম যে লিপিগুলো আমরা জানতে পেরেছি, বা প্রথম ভারতের যে লিপি আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, সেটা হলো অশোকের লিপি। 1837 খ্রিস্টাব্দে প্রিন্সেপ এই অশোকের লিপির পাঠোদ্ধার করেন, সেগুলো পড়তে পারেন। তার ফলে অশোকের লিপি হচ্ছে ভারতের প্রথম লিপি যেগুলো পড়া গেছে। এইভাবে ভারতের লিপি বিভিন্নভাবে ভারতের ইতিহাস গঠনার ক্ষেত্রে বা সারা বিশ্বের লিপিগুলোই সারা বিশ্বের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়েছে। এখন লিপির গুরুত্বগুলো কী ছিল? লিপির গুরুত্ব হলো যে লিপিগুলো দীর্ঘস্থায়ী। পেপার যেমন ছিঁড়ে যায়, লিপি কিন্তু খোদাই করলে হাজার হাজার বছর থেকে যেতে পারে ঠিকমতো রাখলে। লিপিতে রাজ্য সীমা অনুমান করা যায়। একজন রাজার লিপি যতদূর পর্যন্ত গেছে, তার লিপি যতদূর পর্যন্ত খোদাই করা ততদূর তার সাম্রাজ্য ছিল বলে মনে করতে পারি। অশোকের লিপি দেখে আমরা বিভিন্ন অঞ্চলে তার সাম্রাজ্যের সীমা এভাবে নির্ধারণ করেছি। লিপি দেখে সময়কাল বোঝা যায়। অর্থাৎ যদি আমরা এইখানের লিপির বা লেখা কিছু জিনিস হরপ্পা সভ্যতায় পাই, তাহলে বুঝতে হবে যে এই সময়ের সভ্যতাটা হরপ্পা সভ্যতা সমকালীন। হরপ্পার কিছু লিপি পাওয়া গেছে মেসোপটেমিয়ায়, তার থেকে বোঝা গেছে হরপ্পার মেসোপটেমিয়া এক যুগের সভ্যতা। এবং এই লিপি থেকে শাসন রীতির কথাও জানা যায়। রাজারা কীরকম ছিলেন, তাদের যে শাসন ব্যবস্থা, তারা ধর্ম প্রবর্তন করেছিলেন কিনা, এইরকম বিভিন্ন লিপির কথা জানা যায়। এই হলো ভারতের প্রাচীন উপাদান। এরপর আমরা পরের দিন প্রাচীন মুদ্রা, ধর্মগ্রন্থ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোরা ভালো করে দেখবি, যদিও এখান থেকে শর্ট প্রশ্ন, তবুও এই ইতিহাসগুলো কিন্তু জেনে রাখা দরকার। আর শর্ট প্রশ্ন পরে আমি তোদের দিয়ে দেবো অবশ্যই।